আধা রাতের নীরবতা একটি তীব্র চিৎকারে ভেঙে গেল। তুমি কে? আমার ঘরে কি করছো? আরে, চোর ঢুকে এসেছে ঘরে। রমেশ, সুনিতা, তাড়াতাড়ি এসো। রমেশ আর সুনিতা তাড়াতাড়ি তাদের বিছানা থেকে উঠল। আওয়াজ মায়ের ঘর থেকে এসেছিল। দুজন দৌড়ে সারদাজির ঘরে পৌঁছাল তো দেখল যে তিনি আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং তাতে দেখা যাওয়া নিজের প্রতিচ্ছবির সঙ্গে লড়ছিল। মা, কি হয়েছে? আমি রমেশ। সে মায়ের কাঁধে হাত রাখল। সারদাজি কাঁপতে থাকা আঙুল দিয়ে আয়নার দিকে ইশারা করতে করতে বলল, রমেশ, দেখো এই মেয়েটি কে? একেবারে আমার মতো পোশাক পরেছে, আর মুখও। বাইরে বের করে দাও একে। এই কথা বলতে বলতে তার চোখে ভয় আর অসহায়তা একসঙ্গে ভেসে গেল। চৌকাঠের ওপর দাঁড়িয়ে থাকা সুনিতা একটি গভীর ক্লান্ত শ্বাস নিল। এটি রোজকার তামাশা ছিল। মাঝি, ওটা আপনি আয়নায় নিজেকে দেখছেন। চুপ কর, তুই আমার সঙ্গে মিথ্যে বলিস। সারদাজি রেগে ঘুরলেন। তার ঝাপসা চোখ সুনিতার ওপর টিকে গেল। এইটা আমি নই, এ অন্য কেউ, যে আমার ঘর সব কিছু ছিনিয়ে নিতে চায়। বার করে দাও একে বাইরে এখনই। সুনিতা ঠিক বলছে মা, সামনে আয়না আর তাতে আপনিই দেখা যাচ্ছেন। এখন চলুন, ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হয়েছে, রমেশ বলল। তার কণ্ঠে কোনো সহানুভূতি ছিল না, শুধু রোজকার এই তামাশা থেকে জন্ম নেওয়া ক্লান্তি ছিল। রমেশ মাকে ধরিয়ে বিছানায় শোয়ালো, জল পান করালো আর আস্তে করে তার মাথা বালিশে রাখল। মায়ের কাঁপতে থাকা আঙুলগুলো তার বাহু ধরেছিল, যেমন কোনো শিশু অন্ধকারে ভয়ে মা বাবাকে ধরে ফেলে। রমেশের মন ভারী হয়ে গেল। এই সেই মা ছিল যে তাকে লালন পালন করেছিল, কিন্তু আজ সে নিজেই শিশুর মতো অসহায় হয়ে গিয়েছিল। ডাক্তার 6 মাস আগেই বলে দিয়েছিল যে এটি ডিমেনশিয়ার শুরু এবং এর কোনো নিশ্চিত চিকিৎসা নেই। সেই সময় তো রমেশ এবং সুনিতা দুজনেরই চিন্তা হতো, কিন্তু ধীরে ধীরে এই চিন্তা একটা গভীর বিরক্তির মধ্যে বদলে গেল। প্রতিদিন একটা নতুন তামাশা। কখনো সারদাজি খাবার খেয়ে ভুলে যেতেন এবং আবার চাইতেন, তো কখনো নিজের ঘরের রাস্তায় ভুলে যেতেন। কখনো কখনো তো সুনিতাকে নিজের শাশুড়ি ভেবে তার উপর রেগে উঠতেন। মা, এই তো একটু আগে খাবার খেলেন আপনি, সুনিতা ক্লান্ত গলায় বলত। না তো, সারদাজির নিষ্পাপভাবে জবাব দিতেন। আজ তো তুমি আমাকে খাবারই দাওনি। রমেশ আসলে তো বলবো, নিজের মাকে না খাইয়ে রাখো। রমেশ যখন অফিস থেকে বাড়ি আসত তখন ঘরের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ত। সে মাকে ভালোবাসত, কিন্তু তার এই অবস্থা তাকে অসহায় আর রাগান্বিত করে দিত। তার মনে হতো যেন সে এমন এক নৌকায় আটকে গিয়েছে যার কোনো কিনারা নেই। সে মায়ের যত্ন করতে চাইত, কিন্তু রোজ রোজকার এই কথাগুলোতে সে আর সুনিতা দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছিল। মাকে ঘুম পাড়াতে পাড়াতে এই সব কথা রমেশের মনে ঘুরছিল। যখন সে মায়ের চোখের পাতা বন্ধ হতে দেখল, তখন আস্তে করে উঠল আর আলো নিভিয়ে বাইরে এসে গেল। নিজের ঘরে ফিরল তো দেখল সুনিতা বিছানায় বসে তার অপেক্ষাই করছিল। তার চোখে ঘুম নয়, বরং সেই বিরক্তি আর রাগ ছিল সেই ঘটনা থেকে, যা এইমাত্র সারদাজির ঘরে ঘটেছিল। ঘুমিয়ে পড়েছে? সুনিতা নিস্তেজ গলায় জিজ্ঞেস করল। রমেশ কিছু না বলে শুধু মাথা নাড়ল আর বিছানার কোণে বসে পড়ে গেল। তার কাঁধে সারা দিনের ক্লান্তি আর এখন এই রোজ রোজকার তামাশার বোঝা দেখা যাচ্ছিল। কত দিন চলবে এটা সব? রমেশ। সুনিতার কণ্ঠে এখন তিক্ততা মিশে গিয়েছিল। আজ তো সব সীমা পেরিয়ে গেল। কালকে তো আমাদেরকেই চিনতে পারবে না, আর আমাদেরকেও দেখে চোর চোর বলে চিৎকার করবে, তখন পাড়ায় আমাদের কি সম্মান থাকবে? রমেশ চুপ ছিল। আমি কিছু বলছি তোমাকে, সুনিতা তার কাছে ঘেঁষে এলো। তার আওয়াজ এখন আস্তে হয়ে গিয়েছিল। আজ সন্ধ্যায় শর্মা আন্টি মিলেছিল, বলছিল যে তাদের কোনো দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গেও এমন হয়েছিল। তাদের মায়ের কিছু মনে থাকত না, আর কোনো প্রতারক ভুল বুঝিয়ে তাদের কোটি কোটি টাকার জমি নিজের নামে করিয়ে নিয়েছিল। পরে বেচারাদের খুব ছোটাছুটি করতে হয়েছিল। রমেশ উঠে বসল। কি মানে তোমার? মানে পরিষ্কার জি, সুনিতা এখন তার আসল তাস খুলল। এই যে বাড়ি মায়ের নামে আছে আর ব্যাংকে যে টাকা পড়ে আছে, কালকে যদি কোনো অচেনা লোক কোনো কাগজ বানিয়ে তার স্বাক্ষর করিয়ে নেয়, তো আমরা তো রাস্তায় চলে আসব। নিজের মেয়ে প্রিয়ার ভবিষ্যতের কথা তো ভাবো। সুনিতার কথা শুনে রমেশ চিন্তায় পড়ে গেল। সেই ব্যাপারে কখনো ভেবেই দেখেনি। সে মায়ের অসুস্থতা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু সম্পত্তির চিন্তা তাকে ছুঁয়েও যায়নি। সুনিতা তার দুর্বল জায়গায় হাত রাখল। তাহলে তাহলে আমরা কি করতে পারি? সে জিজ্ঞেস করল। একটাই রাস্তা আছে। সুনিতা রমেশের হাতে নিজের হাত রাখতে রাখতে বলল, আমরা মায়ের কাছ থেকে বাড়ি আর সম্পত্তির কাগজপত্র নিজের নামে করিয়ে নিই। এটা তার আর আমাদের দুজনেরই ভালোর জন্য। আমরা বলবো যে এটা সরকারি পেনশন প্রকল্পের কাগজপত্র, যা থেকে তিনি প্রতি মাসে টাকা পাবেন।
এই অবস্থায় তাকে এমনিতেও কিছু মনে থাকবে না। রমেশের বিবেক কেঁপে উঠল। নিজের মাকেই ধোঁকা দেওয়া, সেই মা যে তাকে লালন পালন করেছিল। না সুনিতা, এটা পাপ। মা জানতে পারলে কি জানতে পারবে? সুনিতা তার কথা কেটে দিল। তার তো গতকালের কথাই মনে থাকে না, তো এটা কিভাবে মনে রাখবে? আর আমরা তাকে কোনো ঘর ছাড়া তো করছি না। এই বাড়িতেই তো থাকবেন, শুধু কাগজে নাম আমাদের হবে, যাতে সব কিছু সুরক্ষিত থাকে। সুনিতা রাতভর রমেশের কান ভরল, তাকে ভবিষ্যতের স্বপ্ন দেখালো এবং রাস্তায় আসার ভয়ও। ধীরে ধীরে রমেশের বিবেক হেরে গেল, আর লোভ জিতে গেল। সে নিজের স্ত্রীর পরিকল্পনায় সামিল হওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন থেকে ঘরের পরিবেশ বদলে গেল। সুনিতা আর রমেশ শারদাজিকে প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা দেওয়া শুরু করল। পরের কয়েক সপ্তাহ ধরে রমেশ আর সুনিতা শারদাজির খুব সেবা করল। সুনিতা সময় মতো তাকে খাবার দিত, তার পছন্দের পুরনো গান চালিয়ে দিত, আর রমেশ সন্ধ্যায় অফিস থেকে এসেই সোজা তার পাশে বসত আর ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো, সে কথাগুলোর কোনো অর্থ থাকুক বা না থাকুক। শারদাজি এই বদলে যাওয়া ব্যবহারে অবাক হয়েছিলেন, কিন্তু খুশিও ছিলেন। তার মনে হল যে তার ছেলে বউ অবশেষে তার কদর করল। সেই বেচারি কি জানত যে এই ভালোবাসা নয়, এটি একটি জাল ছিল, যা তার নিজের লোকেরাই তার জন্য বুনছিল। একদিন যখন রমেশের মনে হল যে লোহা গরম আছে, তখন সে কিছু কাগজপত্র নিয়ে মায়ের কাছে পৌঁছাল। সুনিতা এক কাপ চা নিয়ে পিছন পিছন এলো। মা, রমেশ খুব ভালোবাসা দিয়ে বলল, সরকার আপনার মতো প্রবীণদের জন্য একটি নতুন পেনশন প্রকল্প চালু করেছে। শুধু এই কাগজপত্রে নিজের স্বাক্ষর করে দিন, তারপর আপনি প্রতি মাসে ঘরে বসে টাকা পাবেন। রমেশ তাকে পেন দিতে দিতে বলল। শারদাজি ঝাপসা দৃষ্টিতে কাগজগুলো দেখলেন। অক্ষরগুলো তার কাছে নাচতে থাকা মনে হচ্ছিল। পেনশন দিয়ে আমার টাকার কি প্রয়োজন? আমার ছেলে তো লক্ষ লক্ষ টাকা রোজগার করে। আরে মা, সুনিতা সাথে সাথে কথা সামলে নিল, এটা তো আপনার অধিকার। সরকার দিচ্ছে তো নিতে অসুবিধা কি? নিজের হাতে টাকা থাকলে তো আপনি নিজের ইচ্ছামতো খরচ করতে পারবেন। কখনো নিজের নাতনি প্রিয়াকে কিছু কিনে দিলেন, কখনো মন্দিরে দান করলেন। আপনারও ভালো লাগবে, তাই না? প্রিয়ার নাম শুনে শারদাজির মুখ উজ্জ্বল হয়ে গেল। হ্যাঁ, প্রিয়াকে তো আমি নিশ্চয়ই কিছু দেব। কোথায় আমার পুতুল? সে স্কুলে গেছে মা, রমেশ বলল, আর স্বাক্ষর করতে বলল। কিন্তু শারদাজি শুধু পেন ধরে বসে রইলেন। হয়তো তার নিজের স্বাক্ষরও মনে ছিল না। সুনিতা এই কথাটি আন্দাজ করেছিল, তাই সে তাড়াতাড়ি কালির প্যাড নিয়ে এলো এবং শারদাজির সামনে রাখল। নিন, আমি আপনাকে সাহায্য করছি। এই বলে রমেশ শারদাজির হাত ধরল এবং এক এক করে অনেক কাগজপত্রে তার বুড়ো আঙুলের ছাপ লাগিয়ে নিল। শারদাজি তো শুধু নিজের নাতনিকে উপহার দেওয়ার চিন্তায় মগ্ন ছিলেন। তিনি কি জানতেন যে তিনি না জেনে নিজেরই ঘর, নিজের জমি আর নিজের বাকি হয়ে যাওয়া সঞ্চয় থেকে বঞ্চিত হওয়ার নথিপত্রে চিহ্ন দিচ্ছিলেন। যে সময় শারদাজির বুড়ো আঙুলের ছাপ সেই কাগজপত্রে লাগছিল, সুনিতার চোখে একটা চমক ছিল, আর রমেশের চোখ নিচু ছিল। তার বুক ধরফর করছিল, যেন সে নিজেকে বলছিল যে সে যা করছে ঠিক করছে, নিজের পরিবারের ভবিষ্যতের জন্য করছে। কিন্তু তার ভেতরে কোথাও একটা আওয়াজ বলছিল যে সে আজ তার মায়ের বিশ্বাস ভেঙেছে, এমন একটা পাপ করেছে যার ক্ষমা হয়তো কোথাও নেই। কাগজপত্রে আঙুলের ছাপ লাগা আর আইনতভাবে সম্পত্তির রমেশের নামে হতে কয়েক সপ্তাহ লাগল। যেই রেজিস্ট্রির কাজ সম্পূর্ণ হল, ঘরের পরিবেশ আরও একবার বদলে গেল, কিন্তু এবার খারাপ থেকে খারাপের দিকে চলে গেল। রমেশ আর সুনিতার ভালোবাসার মুখোশ খুলে গিয়েছিল, আর তাদের আসল মুখগুলো সামনে এসে গিয়েছিল। এখন সুনিতা শারদাজিকে সময়মতো খাবার দেয় না। যদি তিনি চান তো জবাব আসে, এই তো একটু আগে খেলেন, ভুলে গেলেন নাকি? আপনার এই ভুলে যাওয়ার রোগ তো আমাদের পাগল করে দিয়েছে। রমেশও এখন মায়ের ঘরে যায় না। যদি শারদাজি কখনো হলে চলে আসতেন তো সে মুখ ফিরিয়ে নিত বা খবরের কাগজে মুখ লুকিয়ে নিত। শারদাজির এই পরিবর্তন অনুভব তো হতো, কিন্তু তিনি বুঝতে পারতেন না যে এমন কেন হচ্ছে। তিনি নিজের ঝাপসা স্মৃতিতে হাতড়ে দেখতেন যে তিনি কি কোনো ভুল করেছেন। তিনি প্রায়ই কান্নাকাটি করতেন, কিন্তু তার অশ্রু মোছার মতো এখন আর কেউ ছিল না। তার নাতনি প্রিয়া ছিল, যে কখনো কখনো লুকিয়ে নিজের দিদার কাছে চলে আসত আর তার সঙ্গে ভালোবাসার কথা বলত। এক রাতে খাবারের টেবিলে সুনিতা আবার সেই একই বিষয় তুলল। রমেশ, আর সহ্য করা যাচ্ছে না, মাকে কোনো ভালো বৃদ্ধাশ্রমে ভর্তি করিয়ে দিই। রমেশ হতবাক হয়ে গেল। কি বাজে কথা বলছো সুনিতা, সে আমার মা। আর আমি তোমার স্ত্রী। সুনিতা চিৎকার করে উঠল। মনে আছে না ভুলে গেল? পুরো বাড়িতে শুধু নিজের মায়েরই চিন্তা তোমার, আমি কি কাজের লোক? সেই রাত থেকে বাড়িতে প্রতিদিন ঝগড়া হতে লাগল। সুনিতা রোজ রমেশকে কটাক্ষ করত। তোমার মায়ের জন্য প্রিয়ার বন্ধুরাও বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে, সবই আমাদের নিয়ে হাসে।
রমেশ তার কথা শুনে চুপ করে থাকত। সেই সন্ধ্যায় যখন সে বাড়ি পৌঁছাল তো দেখল যে পাড়ার কিছু লোক বাড়ির বাইরে দাঁড়িয়ে ফিস করছিল। সারদাজি বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল এবং কারো সঙ্গে ঝগড়া করছিল। তুমি আমার ঘরে কিভাবে ঢুকে পড়লে চোরনি কোথাকার, কেউ পুলিশ ডাকতে এসো। তিনি শর্মা আন্টির ওপর চিৎকার করছিলেন, যিনি সুনিতার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু সুনিতা বাড়িতে ছিল না, আর সারদাজির ভুলে যাওয়ার রোগের কারণে এই ঝামেলা শুরু হয়ে গেল। সেই সময় সুনিতাও সেখানে পৌঁছাল। সব কথা জেনে সে সারদাজির ওপর চিৎকার চেঁচামেচি করতে লাগল। রমেশ কোনো মতে মাকে টেনে ভেতরে নিয়ে এলো। মানুষের হাসি আর ফিসফিস আর কানে বাজছিল। তার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। এখন সুনিতা তার শেষ চাল চালল। ব্যাস রমেশ, আমি আর একদিনও এখানে থাকতে পারব না। হয় তোমার মা যাবেন, না হয় আমি আর প্রিয়া এই বাড়ি থেকে চলে যাব। সুনিতা প্লিজ। রমেশের কণ্ঠস্বর কেঁপে উঠল। কোনো প্লিজ প্লিজ নয়। সুনিতা তার ব্যাগ প্যাক করে নিল। কাল সকালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নাও। সেই রাতে রমেশ উঠোনে একা বসেছিল। তার মাথা হাতে ছিল। একদিকে মা ছিল, যে তাকে লালন পালন করেছিল, অন্যদিকে তার স্ত্রী আর মেয়ে। একদিকে সমাজের সম্মান, অন্যদিকে বিবেকের আওয়াজ। সে হাউমাউ করে কেঁদে উঠল। সকালে যখন সুনিতা উঠল তো দেখল রমেশ আগেই জেগেছিল। তার চোখ ফোলা ছিল, চেহারা ফ্যাকাশে হয়েছিল। ঠিক আছে, সে প্রাণহীন গলায় বলল, কিন্তু আমি তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসতে পারব না। কোনো পরিচিত লোক পেয়ে গেলে কত বদনাম হবে। তাকে একটা তীর্থযাত্রায় নিয়ে চলি, সেখানে খুব ভিড় হবে। সুনিতা তার কথার মানে বুঝতে পারল। সে রমেশের কাঁধে হাত রাখল। পরের রবিবার তারা সারদাজিকে নতুন পোশাক পরাল। মা, আমরা আপনাকে বেড়াতে নিয়ে যাচ্ছি, একটি বড় মন্দিরে। সারদাজি একটি শিশুর মতো খুশি হয়ে গেলেন। সত্যি, চলো, অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয়নি। রমেশ গাড়ি চালাচ্ছিল, আর তার চোখ বারবার আয়নায় পিছনে বসা মায়ের নিষ্পাপ চেহারার দিকে যাচ্ছিল। তার হৃদয় তাকে ধিক্কার দিচ্ছিল। প্রতি কয়েক মিনিটে তার হাত স্টিয়ারিংয়ের ওপর কেঁদে উঠছিল, যেন সে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে চাইছিল। কিন্তু পাশে বসা সুনিতার কঠোর দৃষ্টি তাকে আটকে দিচ্ছিল। তারা শহর থেকে অনেক দূরে একটি অজানা ছোট শহরের কাছে পৌঁছাল। সেখানে নদীর কিনারায় একটি মন্দির ছিল, আর বেশ ভিড় ছিল। মা, আপনি এখানেই মন্দিরের সিঁড়িতে বসুন, আমরা গাড়ি পার্ক করে আর প্রসাদ নিয়ে আসছি, রমেশ বলল। তার কণ্ঠস্বর এত কাঁপছিল যে শব্দগুলো কষ্ট করে বাইরে আসছিল। তাড়াতাড়ি এসো বাবা, সারদাজি বললেন। তার চোখে একটা সরল বিশ্বাস ছিল। তুমি আমার ভালো ছেলে। রমেশের গলা শুকিয়ে গেল। সে একটি শব্দও বলতে পারল না। রমেশ আর সুনিতা দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল। তারা একবারও পিছনে ফিরে তাকাল না। গাড়ি স্টার্ট হল এবং দ্রুত ধুলো উড়িয়ে চোখ থেকে অদৃশ্য হয়ে গেল। সারদাজি ঘণ্টার পর ঘণ্টা সেখানেই বসে অপেক্ষা করতে রইলেন। সূর্য ডুবে গেল, মন্দিরের ভিড় কমল। পুরোহিত দরজা বন্ধ করে দিলেন, কিন্তু রমেশ এলো না। অন্ধকার ঘিরে এলো। সারদাজি ঠান্ডা লাগছিল। তিনি ক্ষুধার্তও ছিলেন। তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। রমেশ, বাবা রমেশ, তুমি কোথায়? কিন্তু তার আওয়াজ সেই জনশূন্য জায়গায় প্রতিধ্বনিত হয়ে রইল। তাকে নিতে কেউ এলো না। তার নিজের ছেলে বউ তাকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিলেছিল। যে মা তাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিল, আজ সেই তাকে এমন এক রাস্তায় একা ছেড়ে দিয়েছিল, যার কোনো গন্তব্য ছিল না। রাতের অন্ধকার গভীর হতে থাকল, আর সারদাজি মন্দিরের ঠান্ডা সিঁড়িতে গুটিয়ে বসেছিলেন। ক্ষুধা, ঠান্ডা আর ভয়ে তার শরীর কাঁপছিল। তার চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে শুকিয়ে গিয়েছিল। তিনি শুধু একটা নাম বিড়বিড় করছিলেন, রমেশ। তার স্মৃতিশক্তি হয়তো দুর্বল ছিল, কিন্তু ছেলের নাম আর তার মুখ তার হৃদয়ে আর মনে আঁকা ছিল। আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল, রাস্তাঘাট জনশূন্য ছিল। তখনই পাশের একটি ছোট চায়ের দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন একজন মধ্যবয়স্ক লোক, যার নাম ছিল বিক্রম। তার নজর তার ওপর পড়ল। বিক্রম রোজ হাজানো মুখ দেখত, কিন্তু এই অসহায় আর দুর্বল মাকে দেখে তার মন গলে গেল। সে দেখল যে তাকে ভালো বাড়ির মনে হচ্ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল। সে তার কাছে এলো আর খুব নম্রভাবে জিজ্ঞেস করল, মাসি, আপনি ঠিক আছেন তো? রাত অনেক হয়ে গেছে, আপনি এখানে একা কেন বসে আছেন? সারদাজি নজর তুলে তাকে দেখলেন। তার চোখে কোনো পরিচিতি ছিল না, শুধু ভয় ছিল। আমার ছেলে রমেশ, সে প্রসাদ নিতে গেছে, এখনই আসবে। বিক্রম বুঝতে পারল যে কিছু একটা গোলমাল আছে। সে আশেপাশে দেখল, কেউ ছিল না।
মাসি, অনেক দেরি হয়ে গেছে, মনে হয় সে পথ ভুলে গেছেন। আপনি আমার সঙ্গে চলুন, আমার দোকানে বসুন, আমি আপনাকে গরম চা খাওয়াবো, ঠান্ডা কম লাগবে। শারদাজি মানা করে দিলেন, না, আমি এখানেই বসতে থাকব, আমার রমেশ আসবে। বিক্রম জোর করল না। সে তার দোকান থেকে একটা ছোট কম্বল আর এক গ্লাস গরম দুধ নিয়ে এলো। ঠিক আছে, আপনি এখানেই বসুন, কিন্তু এই কম্বলটা মুড়ি নিন আর দুধটা পান করে নিন, শরীরে একটু শক্তি আসবে। শারদাজি কাঁপতে থাকা হাত দিয়ে দুধের গ্লাস ধরলেন। বহু ঘণ্টা পর তার গলা দিয়ে কিছু নামল। বিক্রম চুপচাপ নিজের দোকানের বাইরে একটি স্টুলের উপর বসে গেল, তার দিকে নজর রেখে। সে তাকে একা ছেড়ে আসতে পারছিল না। আরও 1 ঘণ্টা কেটে গেল। এখন এটা পরিষ্কার ছিল যে তাকে নিতে কেউ আসবে না। বিক্রম আবার তার কাছে গেল। মাসি, আমার নাম বিক্রম, আমার বাড়ি এখানেই কাছে আছে। আপনি রাতে এখানে একা সুরক্ষিত নন, আপনি আমার বাড়ি চলুন, সকালে আমরা আপনার ছেলেকে খুঁজে বের করব। এবার তার কণ্ঠে এত সততা আর আপনত্ব ছিল যে শারদাজি বানা করতে পারলেন না। হয়তো প্রকৃতি তাকে বাঁচানোর জন্যই বিক্রমকে পাঠিয়েছিল। এটা প্রকৃতির প্রথম অলৌকিকতা ছিল। একজন অচেনা লোক, যার কাছে সম্পদ ছিল না কিন্তু হৃদয় ছিল, সেই মাকে আশ্রয় দিল যাকে তার নিজের ছেলে অসহায় ছেড়ে দিয়েছিল। বিক্রম শারদাজিকে ধরে তার ছোট্ট বাড়ির দিকে নিয়ে চলল, এমনের ভবিষ্যতের দিকে যার সম্পর্কে দুজনেই অনজান ছিল। বিক্রমের বাড়ি ছোট ছিল, কিন্তু তার মন খুব বড় ছিল। ঘরে তার স্ত্রী মায়া আর 2টি ছোট শিশু ছিল। যখন বিক্রম শারদাজিকে নিয়ে বাড়ি পৌঁছাল, তখন মায়া এক মুহূর্তের জন্য চমকে উঠল, কিন্তু যখন বিক্রম তাকে সব কথা বলল, তখন তার চোখেও দয়া এলো। সে সাথে সাথে শারদাজির জন্য বিছানা পেতে দিল, তার হাত মুখ ধুইয়ে দিল, আর গরম গরম রুটি ভেজে খাওয়ালো। শারদাজির কিছুই মনে ছিল না, না তার বাড়ি, না তার ঠিকানা, শুধু মনে ছিল তো তার ছেলের নাম রমেশ। সকালে বিক্রম তাকে নিয়ে পুলিশ স্টেশনেও গেল, কিন্তু অন্য কোনো তথ্য ছাড়া পুলিশও কি করত। আশেপাশের গ্রামগুলোতেও জিজ্ঞেস করল, কিন্তু কোনো ফল বের হল না। ধীরে ধীরে দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে বদলে যেতে লাগল। শারদাজি এখন বিক্রমের পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন। বিক্রম আর মায়া তাকে মাজি বলে ডাকত, আর তাদের বাচ্চারা তাকে দাদি বলত। শুরুতে শারদাজি চুপচাপ আর ভীতসন্ত্রস্ত থাকতেন, কিন্তু বিক্রমের পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন তার ওপর জাদুর মতো প্রভাব ফেলল। মায়া সময় মতো তাকে ওষুধ দিত, তার চুলে তেল লাগাত, আর তার সঙ্গে বসে কথা বলত। শারদাজি সেই কথাগুলো বুঝুন বা না বুঝুন। বাচ্চারা স্কুল থেকে এসে তাদের সব কথা তাদের নতুন দিদাকে শোনাত। এই ভালোবাসার পরিবেশের প্রভাব শারদাজির স্বাস্থ্যের ওপরও দেখা যেতে লাগল। তিনি এখন হাসতে শুরু করেছিলেন। কখনো কখনো তিনি রান্নাঘরে মায়াকে সাহায্য করার চেষ্টা করতেন, বা বাচ্চাদের ভাঙা ভাঙা পুরনো গল্প শোনাতেন যা তার মনে ছিল। তার স্মৃতিশক্তি ফিরে আসেনি, কিন্তু তার চেহারার হারারও শান্তি ফিরে এসেছিল। তিনি নিজের অতীত ভুলে গিয়েছিলেন, আর এই নতুন পরিবার তাকে এমন এক নতুন বর্তমান দিয়েছিল যা কষ্টদায়ক স্মৃতি থেকে মুক্ত আর ভালোবাসায় পরিপূর্ণ ছিল। বিক্রম বেশি রোজগার করত না, তার চায়ের দোকান থেকে শুধু সংসার চলত। কিন্তু সে বা তার পরিবার এক দিনের জন্য শারদাজিকে বোঝা মনে করল না। তারা তাকে ঈশ্বরের পাঠানো এক দেবতা মনে করত, এমন এক মা যার সেবা করার সুযোগ পেয়ে তারা নিজেদের ধন্য মনে করত। শারদাজি একটি পরিবার হারিয়েছিলেন, কিন্তু প্রকৃতি তাকে আরও একটি পরিবার দিয়েছিল, যা রক্তের সম্পর্ক দিয়ে নয়, বরং মানবতার সম্পর্ক দিয়ে বাঁধা ছিল। অন্যদিকে রমেশ আর সুনিতার জীবন তেমন ছিল না যেমন তারা ভেবেছিল। মাকে ছেড়ে আসার পর যখন তারা বাড়ি পৌঁছাল, তখন বাড়ি যেন তাদের কামড়ে খেতে আসছিল। প্রতিটি কোণ থেকে যেন মায়ের আওয়াজ আসছিল। সুনিতা নিজেকে এই বলে বোঝানোর চেষ্টা করল যে সে যা করেছে নিজের পরিবারের ভবিষ্যতের জন্য করেছে, কিন্তু রমেশ এত শক্তিশালী হতে পারছিল না। প্রথম রাতে সে ঘুমাতে পারল না। যখনই চোখ বন্ধ করত, তার মন্দিরের সিঁড়িতে বসা মায়ের অসহায় আর বিশ্বাস ভরা চোখ দেখা যেত। মা, আমাকে ক্ষমা করে দাও, সে ঘুমে বিড়বিড় করল। সুনিতা তাকে ঝাঁকিয়ে তুলল। কি হয়েছে, কেন চিৎকার করছ? রমেশ ঘামে ভিজেছিল। সুনিতা, আমরা খুব বড় পাপ করেছি, মা না জানি কি অবস্থায় আছেন। চুপচাপ ঘুমিয়ে পড়ো, সুনিতা রেগে বলল। কিছুই হবে না তার, কোনো আশ্রমের লোক দেখে নিয়েছে হবে, আর তাকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল হবে। এখন নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভাবো। কিন্তু রমেশ কিভাবে ঘুমাত? তার বিবেক তাকে দংশন করছিল। পরের কয়েকটা দিন একটা লোক দেখানো শান্তিতে কেটে গেল। তারা বাড়ির কিছু আসবাব বদলালো, কিছু পার্টি করল, বন্ধুদের বাড়িতে ডাকত।
এটা দেখানোর চেষ্টা করল যে তারা খুব খুশি আছে, কিন্তু তাদের সেই খুশি ফাঁপা ছিল। আসল ঝড় তখন এলো যখন তাদের 7 বছরের মেয়ে প্রিয়া জিজ্ঞেস করা শুরু করল, বাবা, দিদা কোথায় গেল? রমেশের কাছে কোনো জবাব ছিল না। বেটি, দিদা একটা খুব লম্বা তীর্থযাত্রায় গেছে, ঈশ্বরের কাছে। তো তিনি কখন ফিরে আসবেন? প্রিয়া নিষ্পাপভাবে জিজ্ঞেস করল। তাড়াতাড়ি আসবেন বেটি। মিথ্যে বলতে বলতে রমেশের গলা কেঁপে গেল। প্রিয়া রোজ তার দিদাকে মনে করত। সে দিদার ঘরে গিয়ে তার বিছানায় শুয়ে পড়ত, তার শাড়িকে গলায় জড়িয়ে নিত, যার থেকে এখনও দিদার হালকা গন্ধ আসত। সে তার পুতুলদের বলত, আমার দিদা খুব ভালো, তিনি আমার জন্য ক্ষীর বানাতেন, বাবা তাকে ফিরিয়ে নিয়ে আসবে। প্রিয়ার এই নিষ্পাপ প্রশ্নগুলো রমেশ আর সুনিতার বুকে তীরের মতো বিঁধত। সুনিতা প্রিয়াকে ধমকে দিত, কতবার বলেছি দিদা দিদা করবি না, তিনি আসবেন না। কিন্তু রমেশ নিজের মেয়ের প্রশ্নগুলো থেকে পালাতে পারত না। সে প্রিয়ার চোখে নিজের মায়ের মতোই সরলতা আর বিশ্বাস দেখতে পেত, যাকে সে ভেঙেছিল। ধীরে ধীরে রমেশের ভেতরে অনুশোচনার এক আগুন জ্বলতে লাগল, যা তাকে দিন রাত পোড়াচ্ছিল, আর তার সম্পদ, তার বাড়ি, সবকিছু তার কাছে ছাই মনে হতে লাগল। রমেশ আর সুনিতা যে সুখ আর শান্তির জন্য নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই সুখ তাদের থেকে অনেক দূরে ছিল। বড় বাড়ি, ব্যাংকে টাকা, সবকিছু ছিল, কিন্তু ঘরে শান্তি ছিল না। বাড়ির দেয়ালগুলো তাদের দিকে তাকাচ্ছে মনে হতো। সারদাজির অনুপস্থিতি তার উপস্থিতির চেয়ে বেশি ভারী হচ্ছিল। রমেশ এখন অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরত। সে অফিসের পর বন্ধুদের সঙ্গে মদ খেতে লাগল, যাতে বাড়ি এসে তাকে মায়ের চিন্তা না সাতায়। কিন্তু নেশা কমলে অপরাধবোধ তাকে আরও বেশি করে জড়িয়ে ধরত। সুনিতা নিজেকে শপিং আর কিটি পার্টিতে ব্যস্ত রাখার চেষ্টা করল, কিন্তু যখন সে নতুন শাড়ি আর গয়না পরে আয়নার সামনে দাঁড়াত, তখন তার শাশুড়ির মুখ মনে পড়ে যেত, যিনি সব সময় কমের মধ্যেও খুশি থাকতেন। তাদের দুজনের মধ্যে এখন ছোট ছোট কথায় ঝগড়া হতে লাগল। সব তোমার জন্য হয়েছে, রমেশ এক রাতে নেশায় চিৎকার করল। তুমিই আমার কান ভরেছিলে, আমি আমার মাকে রাস্তায় নিয়ে এসেছি। তো কি আমি একাই দায়ী? সুনিতাও চিৎকার করল। আঙুলের ছাপ আপনি লাগিয়েছিলেন, গাড়িতে তাকে বসিয়ে আপনি নিয়ে গিয়েছিলেন। আমি তো শুধু প্রিয়ার ভবিষ্যতের কথা বলেছিলাম। যদি আপনি এতই শ্রাবণ কুমার ছিলেন তো মানা করে দিতেন। তাদের ঝগড়া এখন রোজকার ব্যাপার হয়ে গিয়েছিল। প্রিয়া ভীত সন্ত্রস্ত হয়ে নিজের ঘরে লুকিয়ে থাকত। যে বাড়িতে কখনো তার দিদার হাসি গুজত, সেখানে এখন শুধু চিৎকার আর নীরবতা ছিল। রমেশের নিজের ব্যবসায়ও ক্ষতি হতে লাগল। তার কিছু বড় চুক্তি হাত থেকে বের হয়ে গেল। তার মনে হতে লাগল যে এটা মায়ের অভিশাপের প্রভাব, আর এটা প্রকৃতির বিচার। একদিন সে সারদাজির সিন্দুক খুলে বসল। তাতে তার কিছু পুরনো চিঠি, বিয়ের পোশাক আর রমেশের ছোটবেলার কিছু খেলনা রাখা ছিল। একটি ছোট ডায়েরিও ছিল, যাতে সারদাজি রমেশের জন্ম থেকে শুরু করে তার পড়াশোনা পর্যন্ত ছোট ছোট কথা লিখেছিলেন। আজ মুন্না প্রথমবার বলল মা, আজ মুন্না প্রথম কদম রাখল, আজ মুন্না স্কুলে প্রথম পুরস্কার পেল। আমার বুক গর্বে চওড়া হয়ে গেল। রমেশ সেই পাতাগুলো পড়তে থাকল, আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। এই সম্পদ, এই বাড়ি, সবকিছু কত ফাঁপা আর অর্থহীন মনে হচ্ছিল। সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, নিজের মায়ের ভালোবাসা আর আশীর্বাদ, কয়েক টুকরো কাগজের জন্য বেচে দিয়েছিল। তার অনুভব হল যে সে বাড়ি নয়, নিজের স্বর্গ হারিয়ে ফেলেছে। সেই রাতে সে সিদ্ধান্ত নিল যে সে তার মাকে খুঁজে বের করবে আর ফিরিয়ে নিয়ে আসবে, এর জন্য যদি তাকে নিজের সমস্ত সম্পত্তিও বিক্রি করতে হয়। রমেশের সিদ্ধান্ত দৃঢ় ছিল। পরের সকালে সে সুনিতাকে বলল, আমি মাকে খুঁজতে যাচ্ছি, আমি তাকে ফিরিয়ে নিয়ে আসব। সুনিতা প্রথমে তো বিরোধ করল, পাগল হয়ে গেলে নাকি, কোথায় খুঁজবে, আর যদি পেয়েও যাও তো লোকেদের কি জবাব দেবে? বলবে যে আমরা এত খারাপ যে নিজের মাকে সামলাতে পারিনি। লোকেরা যা খুশি ভাবুক সুনিতা, রমেশের কণ্ঠে এখন একটা দৃঢ়তা ছিল। আমি আর এই বোঝার সঙ্গে বাঁচতে পারবো না। যদি তুমি সঙ্গে দিতে না চাও তো দিও না, আমি একাই যাব। রমেশের চোখে অনুশোচনার দৃঢ় সংকল্প দেখে সুনিতাও নরম হয়ে গেল। হয়তো তার ভেতরে কোথাও না কোথাও অপরাধবোধ চেপেছিল, অথবা হয়তো সে সামাজিক বদনামকে বেশি ভয় পাচ্ছিল। সে সঙ্গে যেতে প্রস্তুত হয়ে গেল। তাদের খোঁজ সেই মন্দির থেকেই শুরু হলো, যেখানে তারা সারদাজিকে ছেড়েছিল, কিন্তু সেখানে কারও কিছু মনে ছিল না। সেই দিন হাজারো লোক এসেছিল, কে কার দিকে মন দিত। সেখান থেকে হতাশ হয়ে তারা আশেপাশের গ্রাম, শহরের বৃদ্ধাশ্রম আর ধর্মশালাগুলোতে জিজ্ঞেস করা শুরু করল। তারা প্রতিটি আশ্রমে সারদাজির ছবি দেখাত, আপনারা কি এই মহিলাকে দেখেছেন? তার স্মৃতিশক্তি একটু দুর্বল। সব জায়গা থেকে তারা একটাই জবাব পেত, না।
দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে বদলে গেল। রমেশ তার ব্যবসা থেকে প্রায় মনোযোগ সরিয়ে নিয়েছিল। তার একটাই উদ্দেশ্য ছিল মাকে খোঁজা। তারা প্রতিটি শহরে গেল যেখানে কোনো অসহায় প্রবীণকে পাওয়ার খবর আসত। তারা হাসপাতালগুলোর চক্কর কাটত, পুলিশ থানায় যেত, তারা খবরের কাগজে নিখোঁজ হওয়ার বিজ্ঞাপনও দিল, কিন্তু কোনো ফল বের হলো না। এই খোঁজ তাদের ভেঙে দিয়েছিল। মাকে খুঁজতে খরচও খুব বেশি হচ্ছিল। সুনিতার বিরক্তি এখন ক্লান্তি আর হতাশায় বদলে গিয়েছিল। ছেড়ে দিনও এখন, তিনি মিলবেন না। ধরে নিন যে, চুপ থাকো সুনিতা, রমেশ চিৎকার করে উঠত। যতক্ষণ না আমি মাকে খুঁজে বের করছি, আমি হাল ছাড়ব না। এই ছোটাছুটির মধ্যে তাদের অনুভব হচ্ছিল যে তারা কি হারিয়েছে। তারা আশ্রমগুলোতে অন্য প্রবীণদের দুঃখভরা গল্প শুনত, যাদের তাদের ছেলেমেয়েরা ছেড়ে দিয়েছিল, আর তাদের নিজেদের অপরাধবোধ আরও গভীর হয়ে যেত। তারা জানতে পারছিল যে মায়ের ছায়া কি হয়, আর তাছাড়া ঘর আর জীবন কত জনশূন্য হয়ে যায়। এই খোঁজ শুধু মায়ের ছিল না, এটা তাদের নিজের হারানো বিবেকের, নিজের মানবতার খোঁজও ছিল। কিন্তু গন্তব্য তখনও অনেক দূরে ছিল। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এই 5 বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। রমেশের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তার বিলাসবহুল বাড়ি এখন পুরনো আর বিষণ্ণ লাগত। সুনিতার চেহারার জেল্লা হারিয়ে গিয়েছিল। প্রিয়া এখন 12 বছরের হয়ে গিয়েছিল, আর নিজের দিদার ঝাপসা স্মৃতি নিয়েই বড় হয়েছিল। রমেশের খোঁজ তখনও চলছিল, কিন্তু এখন তাতে আগের মতো তেজ নয়, বরং এক অন্তহীন হতাশা ছিল। সে এখনও প্রতি কয়েক মাস অন্তর আশেপাশের শহরগুলোর চক্কর লাগাত, কিন্তু আশার আলো ম্লান হয়ে গিয়েছিল। অন্যদিকে শারদাজির পৃথিবীতে হতাশার জায়গায় শান্তি ছিল। বিক্রমের বাড়িতে তিনি খুব শান্তিতে নিজের জীবনযাপন করছিলেন। এখন তার নিজের অতীত একেবারেই মনে ছিল না। রমেশ নামটিও এখন তার ঠোঁটে আসত না। তিনি বিক্রমের বাচ্চাদেরকেই নিজের নাতি নাতনি মনে করতেন। তার স্মৃতিশক্তির রোগ বেড়েছিল ঠিকই, কিন্তু ভালোবাসা ভরা পরিবেশ তাকে কখনো একা বা অসহায় অনুভব করতে দেয়নি। বিক্রমের আর্থিক অবস্থা তখনও সাধারণই ছিল, কিন্তু সে কখনো কপাল কুঁচকে দেখায়নি। গ্রামের লোকেরাও এখন মাজিকে জানতে শুরু করেছিল, আর তাকে সম্মান করত। তিনি প্রায়ই ঘরে ভগবানের ছবির সামনে বসে থাকতেন, বা বাড়ির উঠোনে বসে বাচ্চাদের খেলতে দেখতেন। তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন কোনো নৌকা ঝড় থেকে বেরিয়ে শান্ত সমুদ্রে এসে ভিড়েছে। এটা প্রকৃতিরই খেলা ছিল। এক ছেলে যে নিজের মাকে ভুলতে চাইছিল, সে এক মুহূর্তের জন্য ভুলতে পারছিল না, আর অনুশোচনায় জ্বলছিল। আর এক মা সব কিছু ভুলে এক নতুন জীবনে সুখী ছিলেন। রমেশ নিজের মাকে শারীরিকভাবে দূরে করেছিল, কিন্তু প্রকৃতি তাকে মানসিকভাবে নিজের মায়ের আরও কাছে নিয়ে এসেছিল, ব্যথা আর অপরাধবোধের মাধ্যমে। অন্যদিকে শারদাজি শারীরিকভাবে নিজের পরিবার থেকে দূরে ছিলেন, কিন্তু মানসিকভাবে তিনি সেই সব কষ্ট থেকে মুক্ত ছিলেন যা স্মৃতি তাকে দিতে পারত। প্রকৃতি দুজনের জন্য এক অদ্ভুত বিচার লিখেছিল। একদিন বিক্রমের গ্রামে কিছু সাংবাদিক এলো। তারা শহরের একটি স্থানীয় খবরের কাগজের জন্য সেই সব অজ্ঞাতনামা নায়কদের ওপর একটি প্রবন্ধ লিখছিল, যারা চুপচাপ সমাজের সেবা করেন, কিন্তু যাদের কথা কোথাও বলা হয় না। কেউ তাদের বিক্রমের কথা বলেছিল যে কিভাবে সে একজন অসহায় প্রবীণ মহিলাকে আপন করে নিয়েছে, আর গত 5 বছর ধরে নিজের পরিবারের সদস্যের মতো তার যত্ন করছে। সাংবাদিকরা বিক্রমের সঙ্গে কথা বলল, তার পরিবারের সঙ্গে দেখা করল, আর মাজি অর্থাৎ শারদাজির কিছু ছবিও তুলল। শারদাজি তো নিজের দুনিয়ায় মগ্ন ছিলেন, তিনি জানতেই পারলেন না যে কি হচ্ছে। কিছুদিন পর খবরের কাগজের রবিবারের ক্রোড়পত্রে বিক্রমের গল্প ছাপানো হল। শিরোনাম ছিল মানবতার উদাহরণ, বিক্রম আর তার মাজি। প্রবন্ধে বিক্রমের নিঃস্বার্থ সেবার প্রশংসা করা হয়েছিল, আর সঙ্গে বিক্রম, তার পরিবার আর শারদাজির একটি ছবিও ছিল। ছবিতে শারদাজি সেই বাড়ির চৌকিতে বসেছিলেন, আর তার মুখে একটা সরল হাসি ছিল। তাকে আগের চেয়ে বেশি দুর্বল আর বুড়ো লাগছিল, কিন্তু তার চোখে একটা শান্তি ছিল। সেই খবরের কাগজ হাজারো বাড়িতে গেল। তাদের মধ্যে একটি বাড়ি শারদাজির পুরনো পাড়ায় থাকা শর্মাজিয়েরও ছিল। শর্মাজির স্ত্রী যখন খবরের কাগজ পড়ছিলেন, তখন তার নজর সেই ছবির ওপর টিকে গেল। আরে শোনো তো, তিনি নিজের স্বামীকে আওয়াজ দিলেন, এ তো একেবারে রমেশের মা শারদাজির মতো লাগছে। শর্মাজি চশমা লাগিয়ে মন দিয়ে ছবিটি দেখলেন। হ্যাঁ, লাগে তো তেমনই। চেহারা কত বদলে গেছে, কিন্তু চোখ দুটো সেই একই। কিন্তু এ সেখানে কিভাবে পৌঁছাল?
তখন শর্মাজির স্ত্রী বলল, আরে রমেশ আর সুনিতা তো এখানেই থাকে, কিন্তু সারদাজি বহু বছর ধরে দেখা যায়নি। তারা বলে যে তিনি গ্রামে কোনো আত্মীয়ের বাড়িতে থাকতে গেছেন। আমার মনে হচ্ছে ডালে কিছু তো কালো আছে। শর্মাজির রমেশের ফোন নম্বর মনে ছিল। তার মনে একটা দ্বিধা ছিল, কিন্তু তারপর তিনি ভাবলেন যে যদি এটা সত্যি সারদাজি হন তবে তার কাছে এই খবর পৌঁছানো উচিত। তিনি ফোন তুললেন আর রমেশের নম্বরে ডায়াল করলেন। এই একটি ফোন কল রমেশের বহু বছরের অনুসন্ধানকে একটা নতুন দিশা দিতে যাচ্ছিল। শর্মাজির ফোন যখন বাজল তখন রমেশ নিজের শূন্য বাড়িতে বসে নিজের ব্যর্থতা নিয়েই ভাবছিল। সে অন্যমনস্কভাবে ফোন তুলল। হ্যালো হ্যালো রমেশ, বেটা, আমি শর্মা বলছি তোমার পাড়া থেকে। রমেশ চমকে গেল। জি আঙ্কেল, নমস্কার, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি বেটা। শোনো, আমি আজ খবরের কাগজে একটা ছবি দেখেছি। একটা প্রবন্ধ ছাপানো হয়েছে কোনো বিক্রম নামের লোকের উপর, যে একজন প্রবীণ মহিলার সেবা করে। সেই মহিলা বেটা, সে একেবারে তোমার মা সারদাজির মতো দেখতে। রমেশের হাত থেকে ফোন পড়ে যেতে যেতে বেঁচে গেল। তার হৃৎস্পন্দন 1000 গুণ দ্রুত হয়ে গেল। কি বলছেন আঙ্কেল? কোন খবরের কাগজ? কোথায়? শর্মাজি তাকে খবরের কাগজের নাম আর প্রবন্ধের বিবরণ বললেন। রমেশ কাঁপতে থাকা হাত দিয়ে ফোন রাখল আর পাগলের মতো বাইরে দৌড়াল। সে কাছের দোকান থেকে সেই খবরের কাগজ কিনল, কাঁপতে থাকা হাত দিয়ে পাতা উল্টাল আর সেই প্রবন্ধে পৌঁছাল। আর সেখানে একটি ঝাপসা ছবিতে তার মা ছিলেন। তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন, দুর্বল লাগছিল, কিন্তু সেই চোখ, সেই চেহারা, তিনি তারই মা ছিলেন। রমেশ সেখানেই রাস্তার কিনারায় হাঁটু মুড়ো বসে পড়ে গেল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। 5 বছর, পুরো 5 বছর পর সে নিজের মায়ের এক ঝলক দেখেছিল। তিনি বেঁচে ছিলেন, এই ধারণাটি তার জন্য কোনো অলৌকিকতার চেয়ে কম ছিল না। সে দৌড়ে বাড়ি পৌঁছাল। সুনিতা, সুনিতা, দেখো মা মিলে গেছেন। সে সুনিতাকে খবরের কাগজ দেখাল। সুনিতা ছবি দেখল তো সেও হতবাক হয়ে গেল। সারদা জীবিত ছিলেন। এক মুহূর্তের জন্য তার মনে ভয় এলো, যদি তিনি ফিরে আসেন তো। কিন্তু তারপর রমেশের চেহারায় বহু বছর পর আসা আশার ঝলক আর নিজের মেয়ে প্রিয়ার মুখ দেখে তার মনও গলে গেল। কোথায় আছে এটা? সুনিতা জিজ্ঞেস করল। প্রবন্ধে গ্রামের নাম লেখা আছে, কাছেই আছে, আমরা এখনই বেরোব। রমেশের কণ্ঠে একটি নতুন শক্তি ছিল। বহু বছরের হতাশার পর আজ সে আশার এক ঝলক দেখতে পেল। সে সাথে সাথে নিজের গাড়ির চাবি তুলল, প্রিয়াকে প্রস্তুত করল আর এক মুহূর্ত নষ্ট না করে সেই গ্রামের দিকে বেরিয়ে পড়ল, যেখানে তার হারানো স্বর্গ তার জন্য অপেক্ষা করছিল। গাড়ি যখন সেই ছোট গ্রামের ধুলোভরা রাস্তায় পৌঁছাল তখন রমেশের বুক জোরে জোরে ধরফর করছিল। খবরের কাগজে দেওয়া ঠিকানার সাহায্যে তারা বিক্রমের বাড়ি পর্যন্ত পৌঁছেই গেল। একটি ছোট কিন্তু পরিচ্ছন্ন বাড়ি। উঠোনে কিছু বাচ্চা খেলছিল। রমেশ গাড়ি দাঁড় করাল আর ইতস্তত করতে করতে দরজায় আঘাত করল। বিক্রম বাইরে এলো। জি বলুন। রমেশের জিভ আটকে যাচ্ছিল। সে খবরের কাগজের কাটিংটা এগিয়ে দিল। আমি এই ছবিতে যে মহিলাটি আছে তার ছেলে, আমার নাম রমেশ। বিক্রমের মুখের ভাব বদলে গেল। সে রমেশকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখল। 5 বছর ধরে সে এই দিনের অপেক্ষাও করছিল আর এই দিনটিকে ভয়ও পাচ্ছিল। আপনি এখন এলেন? তার কণ্ঠে রাগ নয়, বরং একটি গভীর বিষাদ ছিল। আমাকে ক্ষমা করে দিন, রমেশ হাত জোর করে বলল। আমি জানি আমি পাপ করেছি। আমি 5 বছর ধরে তাকে খুঁজছি। আমার মা কোথায় আছেন? আমি শুধু একবার তার সঙ্গে দেখা করতে চাই। বিক্রম কিছুক্ষণ চুপ রইল। তারপর সে ঘরের ভেতরের দিকে ইশারা করল। মা জি ভেতরে আছেন। রমেশ, সুনিতা আর প্রিয়া ধীরে ধীরে ভেতরে গেল। উঠোনে একটি চৌকিতে সারদাজি বসেছিলেন। তিনি আকাশে ওরা পাখি দেখছিলেন আর হাসছিলেন। তার চেহারা কুঁচকে গিয়েছিল, চুল পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। মা, এই বলে রমেশ কেঁদে উঠল। সে দৌড়ে তার পায়ে গিয়ে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি এসেছি মা, আমি তোমাকে নিতে এসেছি। সারদাজি চমকে নিচে তাকালেন। তার চোখে কোনো পরিচিতি ছিল না। তিনি রমেশকে এমনভাবে দেখলেন যেন কোনো অচেনা লোককে দেখছেন। তিনি ভয় পেয়ে নিজের পা পিছনে সরিয়ে নিলেন। তুমি কে? সরো এখান থেকে। আমার পায়ে কেন বসে আছো? রমেশ মাথা তুলে তার চোখে তাকাল। সেই চোখে নিজের ছেলের জন্য কোনো ভালোবাসা, কোনো পরিচিতি ছিল না। মা, আমি রমেশ, তোমার ছেলে রমেশ। সারদাজি নামটি দোহরালেন, যেন কোনো না শোনা শব্দ হয়েছে। আমি জানি না কোনো রমেশকে, আমার কোনো ছেলে নেই। বিক্রম, দেখো এ কে, এ আমাকে বিরক্ত করছে। এইটা শুনে রমেশের ওপর যেন বাজ পড়ে গেল। সে যে মায়ের জন্য তরপাচ্ছিল, সেই তার সামনে ছিলেন, কিন্তু তাকে চিনতে পারছিলেন না। সুনিতাও দরজায় দাঁড়িয়ে পাথর হয়ে গিয়েছিল। এটা শাস্তি ছিল,
এটা প্রকৃতির বিচার ছিল। তারা মাকে তাদের পৃথিবী থেকে বের করে দিয়েছিল, আর এখন মা তাকে নিজের স্মৃতি থেকে বের করে দিয়েছিলেন। রমেশ সেখানেই মাটিতে বসে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে লাগল। রমেশ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে কান্না করছিল, আর শারদাজি তাকে একজন অচেনার মতো দেখছিলেন। সুনিতা স্থবির হয়ে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই প্রিয়া, যে এতক্ষণ ভীতসন্ত্রস্ত হয়ে নিজের মা বাবার পিছনে দাঁড়িয়েছিল, সামনে এগিয়ে এলো। সে ধীরে ধীরে চৌকির কাছে গেল। দিদা, প্রিয়া কাঁপতে থাকা গলায় বলল। শারদাজি সেই 12 বছরের মেয়েটির দিকে তাকালেন। তার দৃষ্টি প্রিয়ার চেহারায় টিকে গেল। প্রিয়া এগিয়ে গিয়ে আস্তে করে শারদাজির হাত ধরল, আর তার কোলে মাথা রাখল। সেও কান্না করতে লাগল। দিদা, আমি প্রিয়া, আপনার প্রিয়া। আপনি আমাকে ভুলে গেলেন? আপনি আমার জন্য ক্ষীর বানাতেন, আমাকে গল্প শোনাতেন। প্রিয়ার চোখের জল শারদাজির হাতের ওপর পড়ছিল। তার স্পর্শে, তার কণ্ঠে আর তার অশ্রুর উষ্ণতায় হয়তো কোনো জাদু ছিল। শারদাজির খালি চোখে হঠাৎ একটা অস্থিরতা দেখা গেল। কপাটের বন্ধ দরজায় যেন কেউ খুব জোরে আঘাত করল। তিনি কাঁপতে থাকা হাত তুললেন এবং প্রিয়ার মাথায় রাখলেন। তার ঠোঁট নড়ল। একটা খুব হালকা, ভাঙা ভাঙা আওয়াজ বের হল, আমার পুতুল। শুধু এই দুটি শব্দ। রমেশ আর সুনিতার বিশ্বাস হল না। রমেশ কাঁপতে কাঁপতে মাথা তুলল। শারদাজি প্রিয়ার মাথায় হাত ফেরানো করছিলেন, আর তার পাথরের মতো চোখ থেকে বহু বছর পর এক ফোঁটা অশ্রু গড়িয়ে তার কুচকানো গালে এসে পড়ল। তিনি রমেশকে চিনতে পারেননি, সুনিতাকে চিনতে পারেননি, কিন্তু নিজের নাতনির নিষ্পাপতা তার আত্মার কোনো গভীর কোণে লুকিয়ে থাকা একটি স্মৃতিকে ছুঁয়েছিল। এটা পুরো স্মৃতিশক্তির ফিরে আসা ছিল না। এটা এক মুহূর্তের জন্য যোগাযোগ ছিল। সেই ভালোবাসা ছিল যা বহু বছরের অন্ধকার চিরে বাইরে এসেছিল। শারদাজি প্রিয়াকে চিনতে পেরেছিলেন, যদিও তা এক মুহূর্তের জন্য। রমেশ উঠল আর হাত জোর করে বিক্রমের সামনে দাঁড়িয়ে গেল। ভাই সাহেব, আমি আপনার এই উপকার 7 জন্মেও শোধ করতে পারব না। আপনি আমার মাকে তখন সামলেছিলেন যখন আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। এখন আমাকে আমার মাকে ফিরিয়ে দিয়ে দিন। আমি তাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আমি তার সেবা করতে চাই। সুনিতাও এগিয়ে এলো আর কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ ভাই সাহেব, আমাদের ভুল হয়ে গেছে। আমরা পাপী, কিন্তু আমাদের শুধরে যাওয়ার একটা সুযোগ দিয়ে দিন। আমরা আমাদের মাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। বিক্রম চুপচাপ সব দেখছিল। তার চোখও ছলছল করছিল। সে শারদাজির দিকে তাকালো, যিনি তখনও প্রিয়ার হাত ধরেছিলেন, যদিও তার চোখে এখন আবার সেই শূন্যতা ফিরে এসেছিল। বিক্রম একটা গভীর শ্বাস নিল। দেখুন ভাই, সে রমেশকে বলল, ইনি এখন শুধু আপনার মা নন, ইনি আমারও মাজি। এই 5 বছরে আমরা তাকে মায়েরই মর্যাদা দিয়েছি। আমি তাকে নিজের স্বার্থের জন্য নিজের সঙ্গে নিয়ে আসিনি, আর আমিও তাকে যেতে দেওয়া থেকে আটকাবে না। কিন্তু সিদ্ধান্ত আমি নয়, মা জিই নেবেন। এই কথা বলা সহজ ছিল, কিন্তু করা কঠিন। রমেশ আর সুনিতা প্রিয়াকে এগিয়ে দিল। প্রিয়া তার দিদার হাত ধরল আর বলল, দিদা, বাড়ি চলো না, আমি আপনার সঙ্গে থাকব, আমরা রোজ কথা বলবো। প্রিয়ার কথা শুনে শারদাজি তার মাথায় হাত বোলাতে লাগলেন। রমেশ আর সুনিতার করুণা ভরা চোখে এখন শুধু আশা আর ভয়ের মিশ্রিত ভাব ছিল। মা, আমাদের সঙ্গে বাড়ি চলবেন? নিজের বাড়ি? রমেশ জিজ্ঞাসা করল। তার কণ্ঠে একটি শিশুর মতো অসহায়তা ছিল। শারদাজি একবার রমেশকে দেখলেন, তারপর সুনিতাকে, আর তার চোখের শূন্যতা আরও গভীর হয়ে গেল। তিনি ভয় পেয়ে চৌকিতে আরও গুটিয়ে গেলেন, আর শক্ত করে বিক্রমের স্ত্রী মায়ার হাত ধরলেন, যেন সেটাই তার একমাত্র ঢাল ছিল। তোমরা কারা? কেন আমার পিছনে লেগে আছো? শারদাজির কণ্ঠে এখন হালকা রাগ ছিল। যাও এখান থেকে, বিক্রম ব্যাটা, এদের বলো এখান থেকে চলে যেতে। ব্যাটা? এই শব্দটি রমেশের বুকে একটি ছুরির মতো বিঁধল। তার মা তার চোখের দিকে তাকিয়ে অন্য কাউকে নিজের ছেলে বলছিলেন। এটা শাস্তি ছিল, তার পাপের সবচেয়ে নিষ্ঠুর আর সবচেয়ে নির্মম শাস্তি। রমেশ শেষবারের মতো চেষ্টা করল। সে তার পায়ের কাছ থেকে উঠে তার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে গেল। মা, আমি তোমার রমেশ, যাকে আপনি মুন্না বলে ডাকতেন। ভুলে গেলেন মা, যার সামান্য আঘাত লাগলে আপনার প্রাণ বেরিয়ে যেত? এই বলে বিক্রম নিজের মোবাইল বের করল, যাতে শারদাজির সঙ্গে তার অনেক ছবি ছিল। এই দেখুন মা, এই ছবিগুলোতে দেখুন, আমি আপনার ছেলে। শারদাজি কিছুক্ষণ তার চেহারা নিয়ে তাকিয়ে রইলেন। এক মুহূর্তের জন্য রমেশের মনে হল যে হয়তো কোনো ভুলে যাওয়া স্মৃতি ফিরে আসবে। কিন্তু পরের মুহূর্তেই শারদাজি নিজের মুখ ফিরিয়ে নিলেন, আর বিক্রমের দিকে তাকিয়ে বললেন, বিক্রম, আমার চায়ের সময় হয়ে গেছে, আর এই মেয়েটির প্রিয়ার জন্য দুধ নিয়ে এসো, ক্লান্ত হয়ে গেছে বেচারি।
শুধু তার এই কথাটি রমেশ আর সুনিতার বাকি রয়ে যাওয়া সমস্ত আশা ভেঙে দিল। সারদাজির পৃথিবীতে এখন তারা দুজন আর উপস্থিত ছিল না। তিনি এমন এক বাড়ি, এমন এক জীবনে চলে গিয়েছিলেন যেখানে রমেশ আর সুনিতার কোনো স্মৃতি বাকি ছিল না। তার জন্য তার পরিবার এখন বিক্রম, মায়া আর তাদের বাচ্চারা ছিল। তার জন্য তার নাতনি শুধু একটি প্রিয় মেয়ে ছিল, যাকে তিনি আদর করতে চাইতেন। সুনিতা এখন আর সহ্য করতে পারল না। সে সেখানেই দরজার চৌকাঠে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল। তার সব অহংকার, সব লোভ আজ অশ্রুতে গড়িয়ে যাচ্ছিল। রমেশ পাথরের মতো নিজের মাকে দেখতে থাকল। সে বুঝতে পারল যে প্রকৃতি বিচার করেছে। সে নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর মা তাকে নিজের মন থেকে বের করে দিয়েছিলেন। বিক্রম এগিয়ে গিয়ে রমেশের কাঁধে হাত রাখল। ভাই সাহেব, জিদ করবেন না। আপনি দেখছেন তার পৃথিবী এখন এটাই। আপনি তাকে জোর করে নিয়ে গিয়েও কি করবেন? রমেশ কাঁদতে কাঁদতে বিক্রমের দিকে তাকালো। তো আমি কি করি? নিজের মাকে আবার হারাই? আমি তাকে না দেখে কিভাবে বেঁচে থাকব? তার কথা শুনে মায়া বলল, রাগ করবেন না ভাই সাহেব, কিন্তু এই কথা আপনাদের 5 বছর আগে ভাবা উচিত ছিল, যখন তিনি আপনাকে চিনতে পারতেন, যখন তার সত্যিই আপনার প্রয়োজন ছিল। এই কথার কোনো জবাব রমেশ আর সুনিতার কাছে ছিল না। রমেশ শেষবারের মতো চেষ্টা করল। সে বিক্রমের পায়ে পড়ে গিয়ে অনুরোধ করল, ভাই সাহেব, আমাকে আমার মাকে ফিরিয়ে দিয়ে দিন। আমি আপনাকে যত টাকা চান তত দেব, শুধু আমার মাকে চাই। বিক্রম রমেশকে তুলল। ভাই সাহেব, আমরা গরিব কিন্তু ভিখারি নয়। মা জিকে আমরা ভালোবাসা দিয়ে রেখেছি, কোনো লোভে নয়। আর এখন তাকে যেতে বাধ্য করব না। তিনি যেখানে খুশি আছেন সেখানেই থাকতে দিন তাকে। রমেশ ভেঙে পড়েছিল। সে নিজের মায়ের দিকে শেষবারের মতো তাকাল। সারদাজি শান্ত বসেছিলেন বিক্রমের বাচ্চাদের সঙ্গে। তার মুখে শান্তি ছিল, সেই শান্তি যা রমেশের বাড়িতে তিনি কখনো পাননি। একটি অনুরোধ আছে। রমেশ হাত জোর করল। আমাকে প্রতি সপ্তাহে নিজের মেয়ে প্রিয়াকে এখানে আনার অনুমতি দিয়ে দিন। মা তাকে চেনেন, হয়তো তার মাধ্যমে আমিও মায়ের আশীর্বাদের একটা অংশ পেয়ে যাব। বিক্রম সারদাজির দিকে তাকালো, তারপর মাথা নাড়ল। হ্যাঁ, কেন নয়, আপনি যখন ইচ্ছা নিজের মেয়েকে নিয়ে এখানে আসতে পারেন। আর তারপর একটি নতুন ধারা শুরু হল। প্রতি সপ্তাহে রবিবার রমেশ, সুনিতা আর প্রিয়া সেই গ্রামে যেত। গাড়ি দরজা থেকে কিছু দূরেই দাঁড়িয়ে যেত। প্রিয়া দৌড়ে ভেতরে যেত আর নিজের দিদার সঙ্গে লেগে থাকত। সারদাজি কখনো তাকে চিনতে পারতেন আর গল্প শোনাতে লাগতেন, কখনো শুধু একটি প্রিয় মেয়ে ভেবে হাসতেন। আর তারা দুজন দরজার বাইরে বা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে এই দৃশ্য দেখত। তারা দেখত যে কিভাবে তাদের মা একটি অন্যের উঠোনে বসে হাসছেন, কিভাবে তিনি অন্য কারো হাত থেকে খাবার খাচ্ছেন, কিভাবে তিনি অন্য কাউকে বেটা বলে ডাকছেন। প্রতিবার এই দৃশ্য তাদের হৃদয় ছিঁড়ে দিত, আর প্রতিবার তাদের চোখ থেকে অনুশোচনার অশ্রু গড়িয়ে বেরোত। তারা নিজের মাকে তীর্থযাত্রায় ছেড়ে এসেছিল, আর এখন তাদের নিজের জীবন প্রায়শ্চিত্তের এক অন্তহীন তীর্থযাত্রা হয়ে উঠেছিল, যেখানে তারা প্রতি সপ্তাহে নিজের মায়ের দরজা পর্যন্ত যেত, কিন্তু সেই ঘরের ভেতরে কদম রাখার অধিকার হারিয়ে ফেলেছিল। তারা শুধু দূর থেকে সেই মমতার প্রতিমাকে দেখে ফিরে আসত, এই আশায় যে হয়তো কোনোদিন তাদের শাস্তি পূর্ণ হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সারদাজিকে ফিরিয়ে না পাঠিয়ে বিক্রম কি ঠিক করেছিল? আপনার মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখুন, আর এটাও বলুন যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের রূপে সবার সামনে আনি, তবে আপনারা আমাদের নিশ্চয়ই লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।